আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের উত্তরাঞ্চলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমাদের বিশ্বনীরা, আমার ঠাকুর করিম দিনাজপুরের মঙ্গলে আমায় আছেন, আর অনেকেই আছেন যারা সেই 1971 সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের যে বিষয়টা আমরা বিশেষ করে স্বাধীন নভেম্বরের কেন্দ্র করে, স্বাধীন নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে যে 7ই নভেম্বর আবার নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবারও কিন্তু 23 নভেম্বর একটা উদ্যোগ ছিল আপনার যে তৎকালীন সরকারকে হটিয়ে দিয়ে আবার একটা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করা। 7ই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার গৃহবন্দী জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে হয়ে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছে। বন্ধুগণ, এটা অনেক 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 কথা বলে। আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে, কথা বেশি বলতে পারি না সবসময়, চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24শে জুলাইয়ের যে আন্দোলন থাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন, সেটা 15 বছর ধরে করেছি, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে। আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কিন্তু আমরা সেটা মানতে পারি না। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর। আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, হাফিজ ভাই সহ যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের 440 জন মানুষের এই একটা অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে খুন করে দেওয়া হয়, 20,000 মানুষকে খুন করা হয়, একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল। সেখানে আমরা সেটা নিয়ে লড়াই করি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভরিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের প্রশ্নের মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করে। আমরা এই ব্যাপারে পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশে, এই ভূখণ্ড স্বাধীন দেশ হিসেবে এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই।
একবার স্মরণ করুন অতীতের কথা, আমি তার নাম ধরে বলবো না, নিজেদের অতীতের স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাকশ আমার কিছু করার নাই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে চিহ্নিত করার চেষ্টা করেছিল, এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন, এবং আমাদের গুণী জ্ঞানী ব্যক্তিকে সেই হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছে। আমরা এগুলো ভুলি। বন্ধুগণ, 1975 সালের পট পরিবর্তনের পরে, 7 নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন। রাষ্ট্র কাঠামো সংস্কার, একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই যে এতগুলো পত্র পত্রিকা, এতগুলো ফোকাস, এত টেলিভিশন দেখছেন, তাদের অতীত কি আপনারা জানেন? শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছে, মাত্র 4টা পত্রিকা চালু ছিল, সেই 4টা পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে চলবে। শেখ মুজিবের বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। আপনি আসবেন, কথা বলবেন, কথা বলতে কথা বলতে খুশি হব। তো ভাই, আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ যে 5 বছর দুঃশাসন, সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদের একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের, এবং তার কাজ তিনি শুরু করেছিলেন। সেদিন প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন, যেটা আমি আগেই বললাম, যে একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম, এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এইগুলো তিনি প্রথম নিয়েছেন। তো তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি, সেই অগ্রগতি অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে পারবেন, তাদের কাজের বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। এটাই বাংলাদেশের কিন্তু মূল জায়গা। তারপরে কিভাবে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটাও করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন, এবং আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায় 4টা নির্বাচন হয়েছে, সবাই গ্রহণ করেছেন। এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার, সেটাকে এটা না করতে হয় না ভাই, করতে হয়। সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন জিতাচ্ছে। আরে বিএনপি তো নির্বাচনমুখী দল, কোথাও থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সরকার করেছিলাম, 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? নির্বাচন হলে একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, সেই অপশক্তিগুলো দাঁড়ানোর সুযোগ পেত না। তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। আমরা সংস্কার আপনাদের সংস্কার জন্য আমাদের 31 দফা তারিক সাহেব 2022 সালে জনগণের সামনে তুলে ধরেছেন। কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে ধরা হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারাও বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই 31 দফা কি আছে? আজকে আমরা এই যতগুলো পাস করেছেন বলেছেন কথা, সব তো আমরা 31 দফায়। তাহলে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কার পন্থী। সবার আগে
সেই সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে, পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি, সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সঙ্গে রাখা হবে, রাখা হয়েছে, এটা আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমানো রূপে চলে গেছে, তারা আবার নতুন করে কিছু ভিডিও করে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরে যদি দেখেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা প্রেস কনফারেন্স করে বলছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টার বাড়িও করে ঘেরাও করিনি, বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, কি বলছে ঠিক আছে আমরা করি। আমরা বলেছি নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদাভাবে গণভোট করতে হলে আরো খরচ বেড়ে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনে দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে আপনার নির্বাচন সংসদে নির্বাচন হবে। সুন্দর কথা, এটা না করে আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা ওদের বিরোধ করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধুমান সাহেব সাহেব এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, আলোচনা ছিল না, প্রস্তাব করেছেন, এই কথাটা আপনারা করেছেন, জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হবে, তাহলে আমরা নির্বাচন হতে দেব। এটাকে মানুষকে বোকা বানানো আমি চাই না। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। পরিষ্কার করে বলা উচিত যে আমরা প্রত্যেকে আসবে, কারা করবেন বলা উচিত ছিল, যাতে প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে হামলা আমরা ভয় দেখে দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্য তিনি
অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি আপরাধী চাইবে, মাপ চাইবে জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? চলতে না, তোমার আপরাধী চাইবে। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই, যে দিন আগে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি থাকতে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবেন না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ, আপনারা সবাই মুক্তিযোদ্ধা, লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তো সেই জন্যই এই দেশ টিকে আছে। আজকে যে যাই বলুন, কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল আপনাদের প্রতিষ্ঠার মূল কথা। সুতরাং এই দেশের উত্তর করার দায়িত্ব আপনাদের আছে। আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য, দেশের মানুষের বিরুদ্ধে করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি।